অস্ট্রেলিয়া তো তাদের স্কোয়াড ঘোষণা করেই ফেললো এবং এবারে বাংলাদেশ আসলে কিভাবে রেসপন্ড করবে সেটি এখন দেখার বিষয়। ওয়েন উই আর স্পিকিং আমরা কিন্তু জানি যে লঙ্কান প্রিমিয়ার লিগে হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ তারা কিন্তু খেলতে গিয়েছেন। সো ওই জায়গায় একটা বাঞ্চ অফ প্লেয়ার্স আছেন যারা খেলছেন। ইতিমধ্যে জিম্বাবুয়ে সফর করে দল দেশে আসার পথে রয়েছে বা অন্য কোনো অ্যাসাইনমেন্ট করে তারপরে তারা দেশে আসবে, খুব কুইকলি আসতে হবে, কারণ তারপর বাংলাদেশকে কিন্তু অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি নিতে হবে। যে সফরটা শুরু হচ্ছে অগস্টের 13 তারিখ থেকে। 13 তারিখে প্রথম টেস্ট, 22 তারিখে দ্বিতীয় টেস্ট। এবং বাংলাদেশ শেষ অস্ট্রেলিয়া গিয়েছিল 2003 সালে। সেই সময়টায় বাংলাদেশ ওই দুইটা টেস্ট খেলার আগে কিন্তু দুটো প্রস্তুতি ওয়ার্ম আপ 3 ডে ম্যাচ খেলেছিল এবং সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা বিষয় আর কি। এখন এই সিরিজটার আগে, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজটার আগে বাংলাদেশ কি কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা বা সেটা তাদের প্ল্যানে আছে কিনা, ইটিনারিতে আছে কিনা, সেটা কিন্তু দেখার বিষয়, দেখতে হবে। আশা করি এরকম কিছু একটা অ্যারেঞ্জ করতে পারবে বিসিবি। বাট এখন ধরে নিচ্ছি বাংলাদেশ ক্যাম্প করবে, তারা প্রস্তুতি নেবে, তার আগে স্কোয়াড ঘোষণা করা হবে। এই স্কোয়াড ঘোষণাটা আমার মনে হয় যে রিসেন্ট সময়ের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটা স্কোয়াড সিলেকশন হবে, কারণ এখানে আপনার টপ অর্ডার ব্যাটিং থেকে শুরু করে মিডল অর্ডার এবং সেই সাথে পেস বোলিং লাইন আপে কারা থাকবেন, স্পিনাররা কয়জন ইনক্লুডেড থাকবেন স্কোয়াডে, সব কিছু নিয়ে খুব বাছ বিচার করতে হবে নির্বাচকদের। কন্ডিশনস, প্রতিপক্ষ সবকিছু বিবেচনা করে কিন্তু এই স্কোয়াডটা ঘোষণা করতে হবে। সো ডিফিকাল্ট একটা কাজ আমার মনে হয় সামনে অপেক্ষা করছে বাংলাদেশের নির্বাচকদের জন্য। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রধান নির্বাচক যিনি এই মুহূর্তে হাবিবুল বাশার সুমন, 2003 সালে অস্ট্রেলিয়ার যে সফরে গিয়েছিল বাংলাদেশ, দুটো টেস্ট খেলেছে, সেই সফরের সঙ্গী কিন্তু তিনি ছিলেন এবং সেখানে বেশ ভালো পারফর্ম করেছেন। সো তার অ্যাটলিস্ট একটা বিষয়ে পরিষ্কার থাকার কথা যে এই ধরনের পেসি বাউন্সি কন্ডিশনে আসলে কোন ধরনের ব্যাটারদেরকে নেওয়াটা দরকার, কোন ধরনের অ্যাপ্রোচ থাকা দরকার, এবং সেই অ্যাপ্রোচের টেকনিক এবং মাইন্ডসেট এই বর্তমান দলের কোন কোন ব্যাটারদের মধ্যে রয়েছে এবং কাদেরকে আসলে নিয়ে যাওয়া যেতে পারে। আমি ব্যাটিংটা দিয়ে আসলে আজকের ভিডিওটা করতে চাইছি, কারণ আমাদের ওপেনিং স্লটের অপশনগুলো কি আছে সেটা একটু এক্সপ্লোর করতে চাই আমরা। কারেন্টলি যে দুজন সবচেয়ে বেশি খেলছেন, একজন হচ্ছেন সাদমান, একজন হচ্ছেন মাহমুদুল হাসান জয়। এই পেয়ারটাকে আমরা সবচেয়ে বেশি রেগুলারলি খেলতে দেখি। জাকির হাসান একটা সময় এদের সঙ্গে কম্পিটিশন দিতেন, বাট জাকির এই মুহূর্তে তিনি কিন্তু ওই স্কোয়াডের ভেতর থাকছেন না। তার জায়গায় তানজিদ হাসান তামিমকে ইনক্লুড করা হয়েছিল। পাকিস্তান সিরিজ থেকেই তাকে ইনক্লুড করা হয়েছে এবং জিম্বাবুয়ে সিরিজেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল। বাট জাকির এবং তানজিদ তামিম তারা কি অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলার মতো এই মুহূর্তে প্রস্তুত কিনা, বা তাদের মাইন্ডসেট থাকলেও টেকনিক কতদূর ঠিক আছে এই ধরনের কন্ডিশনে খেলার জন্য। একটা দুটো প্রিরিকুইজিট রয়েছে এই পেইসি বাউন্সি, স্টিপ বাউন্স, এক্সট্রা বাউন্স এবং এই ধরনের উইকেটে খেলার জন্য। বেশ কিছু বেসিক টেমপ্লেটস আছে যেটা আমরা সাধারণত কোচদের কাছ থেকে শুনি, কিংবা বেসিক টেকনিকের মধ্যে সেফ খেলার জন্য এগুলো প্রয়োজন হয়, স্পেশালি নিউ বলের বোলাররা যখন বল করছেন, টপ অর্ডার ব্যাটাররা যখন ব্যাট করছেন, তাদের স্টাইল বা স্ট্যান্স কেমন হয়, একটা বেসিক নর্ম আছে। সো সেটা নিয়ে যদি ডিসকাস করি, সেটার আলোকে আসলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি যে আসলে এই মুহূর্তে কারা কারা বেস্ট পসিবল অবস্থায় আছেন টপ অর্ডারটাকে সামাল দেওয়ার জন্য। সো টেকনিকের কিছু জায়গা, ফর এক্সাম্পল আপনাকে ব্যাকফুটে বেশ ভালো থাকতে হবে, যেহেতু বাউন্স স্টিপ হবে, আপনি ফ্রন্ট ফুটে নিজেকে কমিট করতে পারবেন না। মোস্ট অফ দ্য বলসই দেখা যাবে যে আপনাকে ব্যাকফুটে খেলতে হবে। তবে ব্যাকফুটে খেলা মানেই যে আপনি ক্রিজের ডেপথের ভেতরে যে ব্যাকফুটে খেলছেন, ব্যাপারটা এরকম না। আপনি কিন্তু ক্রিজটাকে ব্যবহার করতে পারেন, পপি ক্রিজের বাইরে দাঁড়াতে পারেন সুইং নেগেট করার জন্য, এবং তারপর আপনি ব্যাকফুটে ব্যাক এন্ড অ্যাক্রস গিয়ে সফট হ্যান্ডে খেললেন। সেটা আবার আরেকটা বিষয় যে সফট হ্যান্ডে কেন খেলতে হবে। আপনি সফট হ্যান্ডে যদি খেলতে পারেন তাহলে হয়তো একটা এজও যদি লেগে যায়, আপনি যদি মুভমেন্টটা রিডও না করতে পারেন, সেই ক্ষেত্রেও স্লিপ কর্ডনে পৌঁছানোর চান্সটা কম থাকে। সো সফট হ্যান্ডস ইজ ওয়ান মোর থিং যেটা একজন ব্যাটারকে ডেফিনেটলি হেল্প করে নতুন বল, গতিময় ডেলিভারি, একটা স্টিপ বাউন্সি উইকেটে কিভাবে ব্যাটিংটা করতে হয় সেই জায়গাটায়। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি খুব উঁচু ব্যাট লিফট যদি থাকে তাহলে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন। আপনার ব্যাট লিফটটা একটু যদি লো ট্র্যাজেক্টরি থাকে, সেখানে একটু জলদি ব্যাটটা নামানোর যদি স্কোপ থাকে, এবং বটম হ্যান্ডটা একটু যদি লুজ থাকে, যেন আপনি বলটা মানে ব্যাটে মিট করতে পারেন, মিট করাতে পারেন, রাদার দেন বিং ফোর্সফুল আপনি শুধু মিট করাবেন, এরকম একটা স্টাইলের যে ব্যাটিং, এই ব্যাটিংটা যারা বেসিক্যালি করতে পারেন তাদের জন্য আসলে এই ধরনের স্টিপ বাউন্সওয়ালা উইকেটের মধ্যে গতিময় পেসারদের এগেনস্টে সার্ভাইভ করাটা খানিকটা সহজ হয়। আমরা বাংলাদেশের রিসেন্ট রেফারেন্সটা যদি দেখি, জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ টেস্ট খেলেছিল এই জুন মাসের একদম শেষ দিকটায় গিয়ে, এবং সেই টেস্টটা বাংলাদেশ ইনিংস এবং 85 রানে হেরেছে। ব্যাটারদের একটা চরম ভরাডুবি আমরা দেখেছি, বাট সেই জায়গাটার মধ্যেও কিছু এনকারেজিং সাইন্স ছিল।
মাহমুদুল হাসান জয়, তার টেকনিক নিয়ে অনেক কথা হয়, তিনি আসলে স্কোয়ার আপ হয়ে যান, তিনি যখন ব্যাকফুটে থাকেনও তিনি একটু তার ব্যাকটা সুয়ে করে বেরিয়ে যায়, তিনি ব্যাক অ্যান্ড অ্যাক্রস যান না, শুধু ব্যাক যান, এরকম কোনো একটা বিষয় তার থাকতে পারে যে কারণে মাঝে মধ্যেই ব্যাকফুটে থেকে তিনি স্কোয়ার আপ হয়ে যান, সেখান থেকে একটা খোঁচা লেগে যায় এবং একটু জোরের সঙ্গে ব্যাটটা মাঝে মধ্যে নামানোর তার টেন্ডেন্সি আছে। সাদমানের ক্ষেত্রে আমি যেই অ্যাট্রিবিউটসগুলোর কথা বলছিলাম যে ফাস্ট বোলিং, স্টিপ বাউন্স, এগুলো মোকাবেলা করার জন্য যা যা লাগবে, একটা লো ব্যাকলিফট, তারপর হচ্ছে সফট হ্যান্ডস, এইসব জায়গায় কিন্তু সাদমান আমার কাছে মনে হয় জয়ের থেকে বেশ এগিয়ে আছেন। তবে সাদমানের রিসেন্ট অভ্যাস আমরা যেটা দেখছি, তিনি অফের বাইরের বল খেলে ফেলছেন, মানে আগে যেরকম বল ছাড়ার প্রতি তার একটা মনোযোগ ছিল, রিসেন্ট সময় দেখছি যে তিনি রান খোঁজার জন্য, একটু জলদি রান করার জন্য অফের বাইরের বলগুলো খেলে ফেলছেন। সুতরাং তার ফোকাসের যে জায়গাটা, কনসেন্ট্রেশনের যে জায়গাটা, সেটা মাথার মধ্যে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তারপর আমি বলবো সাদমান ভালো খেলেছেন, জিম্বাবুয়ের এগেনস্টে তার ভালো পারফরমেন্স ছিল। জয় সেদিক থেকে ডিসঅ্যাপয়েন্ট করেছেন। তবে জয়ের প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তিনি অ্যাওয়ে কন্ডিশনে ভালো খেলেছেন এর আগে। তার যে সবচেয়ে বিগেস্ট অ্যাওয়ে সেঞ্চুরিটা 137 2022-এ সাউথ আফ্রিকার এগেনস্টে, সেটা কিন্তু মনে রাখার মতো একটা সেঞ্চুরি ছিল এবং ভালো সার্ভাইভ করেছিলেন তিনি, অনেকগুলো বল খেলেছিলেন, আই থিঙ্ক 300 প্লাস ডেলিভারিজ তিনি খেলেছিলেন। তার বল লিভ করার ব্যাপারটা খুব ভালো ছিল, স্পিনারদেরকে তিনি ভালো ডিল করেছেন এবং স্কোয়ার অফ দ্য উইকেটে হরিজন্টাল ব্যাটে বেশ ভালো শট তিনি খেলতে পেরেছেন, সোজা ব্যাটেও ভালো খেলেছেন। সো এই মাহমুদুল জয় এবং সাদমান আমার মনে হয় যে তাদেরকেই প্রাইম ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে এই টেস্টের জন্য। অল্টারনেটিভ কি আছে, মানে অনেকে তো হয়তো বলবেন যে তারা কি এনাফ কিনা, প্যাট কামিন্স, হেজেলউড, বোল্যান্ড, তারা যখন আপনাকে বল করতে আসবেন, সেই সময় মিচেল স্টার্ক যখন আসবেন, আপনি তখন কিভাবে সার্ভাইভ করবেন সাদমান এবং জয় হয়ে? আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যদি আমরা টেকনিক, টেম্পারমেন্ট এবং এক্সপিরিয়েন্সের কথা বলি, এই দুজনের এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে লিড রানিং পজিশনে আছেন। তানজিদ তামিম একটা পান্ট হতে পারেন ডেফিনেটলি। বেন ডাকেট যেই একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেন ইংল্যান্ডের জন্য, টপ অফ দ্য অর্ডারে একটু অ্যাগ্রেসিভ ধরনের ব্যাটিংটা তিনি করে দেন, ওই রকম একটা ইম্প্যাক্ট হয়তো তানজিদ তামিম রাখতে পারেন। মোর ওভ আ হ্যান্ড আই কোঅর্ডিনেশন ওরিয়েন্টেড ব্যাটার, কিন্তু অফের বাইরের বল তিনি আসলে চেস করে ফেলেন, পুল শট, হুক শটেও চলে যান ইম্পালসিভলি, যে জিনিসটা আসলে এই ধরনের উইকেটে ইম্পসিবল একজন ব্যাটারের জন্য সামলে নেওয়া। নতুন বল থাকা অবস্থায় তো এই শটগুলো খেলা হারাম, মানে এটা বলেই দেওয়া আছে আর কি, এই ধরনের শট খেলা যাবে না। বাট তারপরেও তানজিদ তামিমের একটা ইম্পালসিভ ব্যাপার আছে, তিনি অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে এই ধরনের কাজকর্মগুলো করে ফেলেন। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে তার হয়তো স্কোয়াডে তিনি সুযোগ পেতে পারেন, বাট একাদশে সুযোগ পাবেন প্রথম টেস্টের জন্য আমার সেটা অন্তত মনে হচ্ছে না। আর কি অপশন আছে, আমরা জাকির হাসানের কথা বললাম, তিনি একটা অপশন হতে পারেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে কিন্তু ঘরের মাটিতে তিনি 4 ডেয়ার্স গুলোতেও ভালো খেলেছেন, বিসিএলেও তার রেকর্ড বেশ ভালো, প্রিভিয়াসলি খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে, সো তাকে একটা অপশন হিসেবে চিন্তা করা যায়। আর অনেকে বলছেন সৌম্য সরকারকে ওনাকে কনসিডার করা যেতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে কন্ডিশনে, যেহেতু তার রেকর্ড ভালো আছে সেই হিসেবটা করে। এবং সৌম্য, একটা মজার বিষয় হচ্ছে তিনি ব্যাকফুটে কিন্তু বেশ ভালো খেলেন, যেটা আসলে এই ধরনের স্টিপ উইকেটে খেলার জন্য দরকার হতে পারে। এবং তিনি প্রবাবলি যতগুলো অপশন বলছি তার মধ্যে সবচেয়ে লম্বা ক্রিকেটার, এবং সেই হাইটটা একটা ফ্যাক্টর হতে পারে যখন আপনি বাউন্সটাকে রাইড করতে চান ব্যাকফুটে থেকে। সো ওই বিষয়গুলোতে আমার মনে হয় সৌম্য, তার একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি আছে, প্লাস তিনি হালকা পাতলা বোলিং করতে পারেন। সো আমি জানি না নির্বাচকরা কি হঠাৎ করে সৌম্যকে নিয়ে আসতে পারেন কিনা একটা স্পেশালিস্ট অ্যাওয়ে ওপেনার হিসেবে, কারণ আমরা ইয়াসির রাব্বিকে দেখলাম যে তারা জিম্বাবুয়ে সিরিজে ট্রাই করেছেন টি-20 ব্যাটার হিসেবে, কাজটা কিন্তু সফল হয়েছে নির্বাচকদের। সুতরাং তারা যদি সৌম্যকেও নিয়ে আসেন ফোল্ডে এবং তাকে ওপেনিং স্লটে একটা সুযোগ দেন, আই ওয়ন্ট বি ভেরি সারপ্রাইজ। বাট জিনিসটা হচ্ছে কয়জন টপ অর্ডার ব্যাটারকে আপনি নেবেন। আমার ধারণা যে বাংলাদেশ 3জন ওপেনার অপশনস নিয়ে যাবে এবং সেই জায়গাটায় জয় সাদমান ডেফিনেটলি থাকবেন, তার সাথে আসলে তানজিদ তামিম থাকবেন না সৌম্য থাকবেন, সেটা হয়তো একটা বিবেচনার বিষয় হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের পছন্দের টপ অর্ডার চয়েস কারা হতে পারেন, দুই ওপেনার কাদেরকে আপনারা দেখছেন এই টেস্ট খেলার জন্য এবং কেন, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।